আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি খাদিকাপড়া রসমালাই শহর কুমিল্লা থেকে। আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে ঢাকার হাইওয়ে, ঢাকা টু চট্টগ্রামের। এই হচ্ছে আপনার চিটাগং, আর এই পাশটাতে হচ্ছে আপনার কুমিল্লা সিটি। কুমিল্লা শহরের জেলা শহরটা হচ্ছে এই পাশটাতে। আর যদি আপনারা হচ্ছে চাঁদপুর যেতে চান, এখান থেকে চাঁদপুর থেকে নোয়াখালী হচ্ছে এই পাশটাতে। 19 শতকের শেষের দিকে হচ্ছে এই মসজিদটা তৈরি হয়েছিল, এই যে দূরে আপনারা দেখতেছেন। সো কুমিল্লাকে হচ্ছে খাদিকাপড়া রসমালাইয়ের শহর বলার পাশাপাশি যখন ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা, তখন হচ্ছে এটাকে ব্যাংক এবং ট্যাঙ্কের শহরও বলা হতো। সো ব্যাংকিং হচ্ছে এখান থেকে শুরু হয়, কুমিল্লা থেকে। আজকে হচ্ছে আমি আপনাদের কুমিল্লার এমন এমন কিছু প্লেস দেখাবো যা হচ্ছে আপনাদের হচ্ছে এখানকার কোনো ভিডিওতে বা কোনো ব্লগে আপনাদেরকে দেখানো হয় নাই, বা কোনো ইতিহাস, এরকম কিছু ইতিহাস আছে প্লেস গুলোতে, যে ইতিহাস গুলো হচ্ছে আপনাদের সামনে শো করে নাই এর আগে কখনো। সো চলেন আমরা হচ্ছে কুমিল্লা শহরটা ঘুরে দেখি। কুমিল্লা শহরের ভিতরে যাওয়ার আগে আমরা হচ্ছে টুরিস্ট স্পট গুলো ঘুরে বেড়াবো, কারণ হচ্ছে টুরিস্ট স্পট গুলা বিকেল টাইমের পরে হচ্ছে আপনার অফ হয়ে যাওয়ার চান্স থাকে, সবগুলো টুরিস্ট স্পট ঘোরা পসিবল হবে না। সো হচ্ছে আমরা বিকেল বেলা হচ্ছে শহর সাইডটা ঘুরবো। এখন টুরিস্ট স্পট গুলোতে যাবো। আপনারা হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চাইলে অনায়াসে এখান থেকে মাইক্রোবাস পেয়ে যেতে পারেন লোকালি যাওয়ার জন্য টুরিস্ট স্পট গুলোতে। আর চাইলে আপনারা সিএনজি বা হচ্ছে মাইক্রো রিজার্ভ করেও ঘুরতে পারেন, হচ্ছে আপনাদের ইচ্ছা। সো আমি হচ্ছে এখান থেকে লোকালি যাচ্ছি, আপনার 30 টাকা করে ভাড়া নিচ্ছে, তাই না? এখান থেকে ভাড়া কত করে? এদিকে আসো, তুমি বলো, সমস্যা নাই, বলবো না? ও হচ্ছে কথা বলতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে কথা বলতে। আমরা হচ্ছে শালবন বৌদ্ধবিহার যাব। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর যাক শেষ পর্যন্ত হচ্ছে মাইক্রোবাসটি ফিল আপ হয়েছে। ফিল আপ হওয়ার পর হচ্ছে ছাড়ো, আমরা শালবন বৌদ্ধবিহার যাবো। আর ওখানে হচ্ছে আপনার এখানে যত বিহার আছে, প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো আছে, ওগুলোর হচ্ছে জন্য একটা জাদুঘর আছে। ওই জাদুঘরটা ঠিক পাশেই। আর আনন্দ বিহার নামে এটা বৌদ্ধ মন্দির আছে, বুদ্ধিস্টদের। ওটা হচ্ছে আমরা ওখানকার একটা ইতিহাস আছে খুব ভালো, এটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো। সো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হচ্ছে আপনার হচ্ছে আমাকে হচ্ছে ফুটবাড়ি বিশ্ব রোডে নামাই দিছে। এখান থেকে আবার হচ্ছে ছোট হচ্ছে অটো আছে, অটোতে করে আপনার ফুটবাড়ি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে যেতে হবে। এই মাইক্রোবাস ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম অ্যাকচুয়ালি কিভাবে যাওয়া লাগে, তো উনি বলছিল যে এখান থেকে হচ্ছে অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে নামলে ওখান থেকে আবার 10 টাকার ভাড়া। তো আমরা ওইতেই যাচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক্যাল সরকারি ইনস্টিটিউট। এরকম হচ্ছে চিরং বিভাগে বা বাংলাদেশে যত সরকারি ইনস্টিটিউট আছে পলিটেকনিক্যালের, তার মধ্যে এটা হচ্ছে একটা কুমিল্লায়। তো আপনারা হচ্ছে আরো সামনে সিএনজি স্ট্যান্ড, ওখানে নামতে পারেন। আমি হচ্ছে আপনাদের কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা দেখানোর জন্য এখানে সামনেই নেমে গেছি। সামনেই হচ্ছে আপনার হচ্ছে শালবন বিহারে যাওয়া সিএনজি স্ট্যান্ড। এটা হচ্ছে আপনার সিএনজি অ্যান্ড অটো স্ট্যান্ড শালবন বিহারে যাওয়ার জন্য। বাট আমি হচ্ছে এখান থেকে উঠবো না, একটু সামনে গিয়ে উঠবো, তাহলে রানিং গাড়ি পাওয়া যাবে আর কি। আপনার এখান থেকে উঠলে হচ্ছে টাইম লাগবে, উঠতে সময় লাগবে, উঠতে সময় লাগবে। সো হচ্ছে আমি সামনে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়ালে হচ্ছে রানিং গাড়ি পাবো, ওখান থেকে উঠে যাব। আপনারা চাইলেও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। অটো নিলাম না বা হচ্ছে সিএনজিতে করে যাচ্ছি না, এটা রিক্সা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখানকার আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে দেখাতে সুবিধা হবে। আমরা হচ্ছে রিক্সায় যাচ্ছি। এখানে হচ্ছে মোটর রিক্সা চলে, মূলত পায়ে চাপা রিক্সা নাই বললেই চলে। পায়ে চাপা রিক্সা দেখি নেই, মোটরের রিক্সাই হচ্ছে চারপাশে। মামা, তোমার হোম টাউন কি এখানে? তোমার দেশের বাড়ি কি এখানে? বিজয়পুর। ও আচ্ছা, এখান থেকে কত দূর বিজয়পুর?
আপনার বাড়ি থেকে এখানে আসতে 100 টাকা ভাড়া লাগে? এত দূরে এসে চালাইতেছেন? ও আচ্ছা, ভাড়া নিয়ে আসছেন, ওই সুবাদে চালাইতেছেন নাকি? আচ্ছা, আমি হচ্ছে ভাড়া নিয়ে আসছি, আমার বাড়ি এখান থেকে আরো 100 টাকার ভাড়া দূরে। ভাড়া নিয়ে আসছে, ওই সুবাদে দিক দিয়ে যাচ্ছে। তো আমি ওনাকে পেয়ে গেছি, ওনার সাথে যাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কোটবাড়ি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে, এখান থেকে ওই ইনস্টিটিউটের সামনে থেকে রিক্সাও যাইতে পারেন, 30 টাকা বা 20 টাকা ভাড়া নিতে। তো এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এগুলো সবগুলা একসাথেই মনে হয় আমার কাছে, পাশাপাশি। আপনার পলিটেকনিক্যাল কলেজ দেখলাম, তারপর টিচার্স ট্রেনিং সেন্টার, সবগুলাই একসাথে একসাথে। এখানে হচ্ছে আমি যেখানে যাচ্ছি হচ্ছে আপনার শালবন বিহার। তো শালবন বিহারের পাশেই হচ্ছে আপনার আনন্দ বিহার নামে একটা বুদ্ধিস্ট মন্দির আছে। এবং হচ্ছে আপনার এই আগে দেখেন, এই ক্যাডেট কলেজের ভিতরে জাস্ট অসাধারণ, অনেক সুন্দর করে গুছানো একটা ক্যাডেট কলেজের ইনস্টিটিউটটা। সো যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে খুব পাশেই সবগুলা টুরিস্টদের যে ঘোরার যে জায়গাগুলা, ওগুলো হচ্ছে সব এক জায়গাতেই ঘুরে ফিরে। আপনার আনন্দ বিহার, তারপর শালবন বিহার, জাদুঘর, এগুলো সব এক জায়গায়। আপনারা চাইলে আরামসে ঘুরতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর এটা হচ্ছে আমি যাওয়ার আগে জানতে পারছি, কারণ হচ্ছে আসার সময় মাইক্রোবাসের ড্রাইভারের সাথে আমার অনেকক্ষণ কথা হচ্ছিল। ওনার বাসা হচ্ছে শালবন বিহারের পাশেই। তো এই কারণেই হচ্ছে জানতে পারি। এই যে আমি যে রিক্সাটা থেকে নামছি, ওই রিক্সাটা যাচ্ছে। এইটা হচ্ছে নব শালবন বিহারের গেট। এই গেটটা ধরে আমি হচ্ছে ভিতরে যাব এখন। প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন হচ্ছে এই কোটবাড়ি এলাকার নব শালবন বিহার। যেটা হচ্ছে আপনার লেখা আছে দর্শনার্থীদের প্রবেশ ফি 30 টাকা, 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রবেশাধিকার। তো আমরা চলে আসছি, 8টা 40 বাজে এখন। বাট ঢুকতে পারবো কিনা তাড়াতাড়ি জানি না। এখানে আবার লেখা আছে যে আপনারা যদি হচ্ছে ভিডিও করতে চান, ক্যামেরায় 100 টাকা, আর ডিএসএলআর ক্যামেরায় 50 টাকা। তো দেখি হচ্ছে আমরা টিকিট পাই কিনা এখন। যেরকম হচ্ছে আপনাদের বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের হচ্ছে উপাসনালয় কেন্দ্র, প্লাস হচ্ছে দর্শনার্থীদের হচ্ছে দেখার জন্য খুব ভালো একটা জায়গা। আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে জ্ঞান অর্জন করা যাবে। আপনি যে ধর্মের হন না কেন, প্রত্যেকটা ধর্মের উপর আপনার আলাদা জ্ঞান থাকা জরুরি বা জ্ঞান থাকা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ঘুরতে আসলে এই খুব নয়েস বৌদ্ধ বিহারটা হচ্ছে আপনারা ঘুরে যেতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে টিকিটটা নিয়ে নিব। টিকিটটাকে নিয়ে নিই, পরে কথা বলছি। আমরা হচ্ছে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলাম। তো হচ্ছে ব্যাগ রেখে দিছে, এটা টোকেন দিয়ে দিছে। এই টোকেনটা দেখালে হচ্ছে ব্যাগটা দিবে। আর মন্দিরের পবিত্রতা অবশ্যই রক্ষা করবেন আপনারা যদি এখানে ঘুরতে চান। মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য সবাই হচ্ছে এখানে জুতাগুলো রেখে দিচ্ছে। তো আমিও রেখে দিচ্ছি আমার জুতা। নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম এক তীর্থস্থান কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। আপনারা এখানে পরিদর্শনে আসলে অবশ্যই শালীনতা বজায় রাখবেন। যেহেতু এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়, তাই ভাব গাম্ভীর্য রাখা জরুরি এবং বিন অবশ্যই ব্যবহার করবেন বাধ্যতামূলকভাবে। আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি। আপনাদের সামনে যে সুবিশাল সোনালী বৌদ্ধ মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে, এটি থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন কর্তৃক উপহারপ্রাপ্ত 6 টন ওজনের ধাতব পদার্থ দ্বারা তৈরি। এটির উচ্চতা প্রায় 30 ফুট। এটি আপনার 2014 সালে স্থাপিত করা হয়, যার ওজন 6 টন। সূর্যের আলোয় স্বর্ণের মতো ঝলমল করে এই সুবিশাল বৌদ্ধ মূর্তিটি। এই বিহারটি শুধু কেবল স্থানীয় পর্যটকদের জন্য নয়,
বরং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এক জনপ্রিয় স্থান। এটি সবুজ প্রকৃতি, পাহাড়ের ছায়া ও স্থাপত্য শৈলীতেও মণ্ডিত। কুমিল্লার বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক এবং দেশের অন্যতম সুন্দর ধর্মীয় স্থাপনা, যার ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সমন্বিত অভিজ্ঞতা যারা পেতে চান তাদের জন্য এটি অবশ্যই পরিদর্শনের মতো একটি সুন্দর জায়গা। এই দরজাটা দেখেন ভাই, কতটা সুন্দর কারুকাজ করা সোনালী কারুকাজ, কত সুন্দর। মাত্র হচ্ছে আপনার মন্দিরটা খুলছে, আর দর্শনার্থী দেখেন, তীর্থস্থানের দর্শনার্থীদের অবস্থা দেখেন, কত দর্শনার্থী চলে আসছে এখানে। অনেকে হচ্ছে আজকে পূজাও করতে আসছে, শুক্রবার যেহেতু অফ ডে। কত মহিলা, কত পুরুষ এখানে চলে আসছে। আমরা ভিতরে যাব এই সুন্দর দরজাটি দিয়ে, ভিতরে গিয়ে ভিতরের মূর্তিগুলো দেখব। ছোট ছোট মূর্তি দরজার উপর, আর এই পাশে হচ্ছে বড় বড় দুইটা মূর্তি। এইখানে অবস্থিত হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের ছাপের একটা অংশ। এটাতে হচ্ছে আপনার সবাই নমস্কার করছে, সবাই হচ্ছে প্রণাম করছে এখানটাতে। আমরা দেখি, চলেন। এই যে এখানে কিন্তু সবাই হচ্ছে প্রণামীও দিচ্ছে, আই মিন দ্যাট টাকা পয়সা, সোনা রূপা এগুলো হচ্ছে দান স্বরূপ দিচ্ছে আর কি। দেখুন ছোট একটা বাচ্চা প্রণাম করতেছে। ভাই রে ভাই, কি সুন্দর। এই মহিলাকে দেখেন, উনিও হচ্ছে প্রণাম করলো, উনিও প্রণাম করছেন ওনাদের গৌতম বুদ্ধের পায়ের উপর। আমরা উপর তলা থেকে নিচে নেমে চলে এসেছি। দেখেন এখানে হচ্ছে গাছের নিচে গৌতম বুদ্ধ বসে আছেন তার ভিক্ষুকদেরকে নিয়ে। তার ভিক্ষুকরা হচ্ছে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন। কিভাবে শিক্ষা গ্রহণ করতো আগে তার একটা প্রতিচ্ছবি তুলে ধরছে এখানে গাছের নিচে। সো যাই হোক, আমরা হচ্ছে এই বিহারের নিচ তলায় যাব, যেখানে হচ্ছে একটা হল রুম রয়েছে, প্লাস হচ্ছে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে যেখানে মানুষ প্রণাম করে থাকে। এই পাশটাতে হচ্ছে আপনার মন্দিরটা, বা আপনারা বলে থাকতে পারেন গৌতম বুদ্ধের প্রতিচ্ছবি বা মূর্তি, যেখানে মানুষ প্রণাম করে বা হচ্ছে দর্শন করে। এই হচ্ছে সেই গৌতম বুদ্ধের মূর্তি। দেখেন কি সুন্দর ধাতব পদার্থে তৈরি সোনালী কালারের এই পদ্ম ফুলগুলোকে দেখুন, কত সুন্দর। বাহ, কি সুন্দর প্রতিচ্ছবি গৌতম বুদ্ধের। এই যে সামনেই রয়েছে একটি গেস্ট হাউস, আর এই গেস্ট হাউসের পাশেই হচ্ছে হতদরিদ্র আর অনাথ শিশুদের হোস্টেল। তোমার নাম কি? আওসা থয়। আওসাত ওয়াই। হ্যাঁ আচ্ছা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ। এখানে হচ্ছে তোমাদের থাকার জায়গা কোন পাশে? এদিকে। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায় তুমি কি জানো? হ্যাঁ। কোথায়? বান্দরবান। বান্দরবান? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা মা আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি তুমি পড়ালেখা শিখতেছো? হ্যাঁ। কিসে পড়ো তুমি? 5। 5-এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওর বাড়ি হচ্ছে বেসিক্যালি বান্দরবান। ও হচ্ছে এখানে শিক্ষা নিতে আসছে, তাদের হচ্ছে শিক্ষাগুরু এখানে হচ্ছে তাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি ওকে দেখে এখানে সামনে আগায় আসছিলাম। সো
ওখানে পড়ালেখা করতেছে, এতিম বাচ্চারাও এখানে পড়ালেখা করে। পাশাপাশি হচ্ছে যাদের পিতামাতা আছে তারাও হচ্ছে এখানে তাদের বাচ্চাদেরকে পাঠায় যে ভালো কিছু শিখার জন্য। দেখেন, চিন্তা করেন, এই ছেলের বাড়ি বান্দরবান আর ও এখানে এসে পড়ালেখা করতেছে কুমিল্লা। সো একটা কথা আছে, আপনি শিক্ষা নেওয়ার জন্য সুদূর চীনে হলেও যান। সো শিক্ষা নেওয়ার জন্য সে বান্দরবন থেকে কুমিল্লায় আসছে। দুর্গম পাহাড়ে সঠিকভাবে যুগোপযোগী সকল সুযোগ সুবিধা না থাকায় এসব হতদরিদ্র পরিবারের সন্তান এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনাথ শিশুদের একটি অংশ এই বিহারের অনাথালয়ে পড়াশোনা করে। আগামী 2 বছর এই ভিডিও হতে আমার আয় হওয়া সম্পূর্ণ টাকা এখানকার শিশুদের জন্য আমি বরাদ্দ করলাম। আর এই টাকা আয়ের জন্য আপনারা সহযোগিতা করতে চাইলে ইউটিউব থেকে যদি ব্লগটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, আর আমার ভিডিও ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিন নেক্সট ব্লগের জন্য। আমরা এখন এখান থেকে বের হয়ে সোজা শালবন বিহারে চলে যাব। এখানে হচ্ছে আপনার মন্দিরে হচ্ছে 9টা বাজে খুলে মূলত, তো আমরা হচ্ছে 8:30টাতেই ঢুকে যাই। আমাকে হচ্ছে ঢুকতে দেয় স্পেশালি, তো ওখানে লোক ছিল বিধায় ঢুকতে পারছি। আর এখানে হচ্ছে শালবন বিহার দেখেন বন্ধ, 9:30টায় খুলবে। তো 9:30 যেহেতু খুলবে আমরা আগেই চলে এসেছি, 9:10 বাজে মাত্র, আরো 20 মিনিট ওয়েট করতে হবে। তো 20 মিনিট যেহেতু ওয়েট করতে হবে, 20 মিনিটে আমরা হচ্ছে এখানে হালকা নাস্তা করবো, চা খাবো, চা খেয়ে দেন ওয়েট করবো, এর মধ্যে খুলে যাবে ইনশাল্লাহ। আপনারা আসলে হচ্ছে 9টার পরে মুভ করবেন, তাহলে হচ্ছে পারফেক্ট টাইম 10টা 10:30টার মধ্যে হচ্ছে খুলে যাবে। ফাইনালি আমরা শালবন বিহারের টিকিট কেটে শালবন বিহারে প্রবেশ করছি। টিকিটটা এখানে দিয়ে দেব চেক করার জন্য। শালবন বিহারের আজকের প্রথম দর্শনার্থী হচ্ছে আমি। আদিদেব রাজবংশের শাসকেরা আমার পিছনে দাঁড়িয়ে থাকা সুবিশাল গেট দিয়ে প্রবেশ করে এই পথ ধরেই হেঁটে যেতেন তাদের রাজকীয় বাসভবনে। ভাবুন, আমি ওই গেট দিয়ে হাঁটছি এই মুহূর্তে। স্বাগতম শালবন বিহার। আদিদেব রাজবংশের শাসকেরা ঠিক এই গেটটি ধরেই তারা তাদের রাজকীয় বাসভবনে প্রবেশ করত। ভাবা যায় আমি এখানে আছি এই মুহূর্তে। প্রত্নতাত্ত্বিক খননকালে পোড়ামাটির সিলমোহর এবং তামার প্লেট আবিষ্কারের পর এর নামকরণ করা হয় শালবন বিহার। এটি একটি আবাসিক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ হিসাবে চিহ্নিত করা হয়। 168 বর্গ মিটার আয়তনের এই স্থানটি লালাম্বি বনের সীমান্তবর্তী সমতট রাজধানীর দেবপর্বতের মধ্যে বা তার উপকণ্ঠে নির্মিত হয়েছিল। পূর্বে এই স্থানটি শালবন রাজার বাড়ি বা শালবন রাজার বাসভবন নামেও পরিচিত ছিল। 8ম শতাব্দীতে আদিদেব রাজবংশের চতুর্থ শাসক ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। শালবন বিহারের খনন কাজ থেকে প্রাপ্ত তথ্য অত্যন্ত সমৃদ্ধ এবং মূল্যবান, যার মধ্যে রয়েছে 7টি তাম্রশাসনের শিলালিপি, প্রায় 350টি স্বর্ণ, পাথর, ব্রোঞ্জ এবং পোড়ামাটির তৈরি প্রচুর ভাস্কর্যের নমুনা এবং অসংখ্য পোড়ামাটির ভাস্কর্যের ফলক, যা স্থানিকভাবে এবং অন্য কোথাও পাওয়া গেছে। এটি শালবন বিহারের আবিষ্কৃত কূপ। এই কূপ থেকেই পানি সংগ্রহ করত একসময় এখানকার থাকা সাধারণ ছাত্র আর সন্ন্যাসী ভিক্ষুকরা। সেই কূপ আপনারা দেখতে পেলেন। প্রতিটি শাখার মাঝখানে মঠের বারান্দাটি একটি অগভীর প্রক্ষেপণ দ্বারা নির্মিত, যা ইট পাকা উঠোনে যাওয়ার জন্য সিঁড়িগুলোর ভিত্তি হিসেবে কাজ করে। সামনের দিকের ব্যবস্থাটি আরও বৃহত্তর এবং আরও বিস্তৃত। তাদের তুলনায় মঠের প্রতিটি কোণে বিন্যাসটি একটি দুর্দান্ত বিষয়। এখানে একজোড়া কক্ষের সমন্বয়ে একটি দৃঢ়ভাবে নির্মিত প্রশস্ত ও বিশাল সিঁড়ির ছাদ বা উপরের তলায় নিয়ে যায়। এই ধরনের বিস্তৃত ব্যবস্থা এবং একটি শক্তিশালী ছাদের প্রমাণ
স্বাভাবিকভাবেই একটি উপরের তলায় অস্তিত্বের ইঙ্গিত দেয়। পাহাড়পুরের মন্দিরের সাথে আকর্ষণীয় সাদৃশ্যপূর্ণ এই মন্দিরটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বাংলার বৌদ্ধ মন্দিরের স্থাপত্যের একটি সম্পূর্ণ বিকশিত এবং সমাপ্ত উদাহরণ। যেহেতু ময়নামতি স্মৃতিস্তম্ভগুলি নিঃসন্দেহে প্রায় 1 শতাব্দী আগে তৈরি হয়েছিল এবং এর বিবর্তনে প্রক্রিয়ার বিকাশে বেশ কয়েকটি প্রাথমিক এবং মধ্যবর্তী পর্যায়ে ময়নামতিতে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। ময়নামতি কেবল পূর্ব ভারতে পাহাড়পুর এবং বিক্রমশালীর জন্যই নয়, বরং পরবর্তীকালে বার্মা, ইন্দোনেশিয়া এবং ইন্দোচীনে বৌদ্ধ স্থাপত্য বিকাশের জন্যও ক্রুশ আকৃতির মন্দিরের নমুনা সরবরাহ করেছে। ভাইরে ভাই, দেখেন এই হচ্ছে বিহারের কক্ষগুলা, যে কক্ষগুলাতে হচ্ছে সন্ন্যাসীরা থাকতো, সাধারণ শিক্ষার্থীরা থাকতো বা তীর্থে যারা আসতো তারা থাকতো। প্রতিটা কক্ষে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গি হচ্ছে বেসিক্যালি খোদাই করা একটি গ্যাপ, যে গ্যাপে হচ্ছে আপনার যাবতীয় জিনিস সামগ্রী রাখা হতো, যেমন প্রদীপ, বই, লেখার খাতা, হচ্ছে আপনার পুজোর ছবি ইত্যাদি ইত্যাদি রাখা হতো। এই যে দেখেন কুলুঙ্গি, এইটাকে বলে হচ্ছে কুলুঙ্গি। এই কুলুঙ্গিটি হচ্ছে বেসিক্যালি এখানকার হচ্ছে যে ছাত্ররা ছিল বা হচ্ছে তীর্থবাসী ছিল, তারা হচ্ছে এখানে খাতা, কলম, বই, প্রদীপ ইত্যাদি ইত্যাদি রাখতো, পূজার সামগ্রীও রাখতো। সো প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল। দ্বিতীয় পর্বে খুব সুন্দর ভিডিও আসতেছে। আর আপনার হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন।